ওকে, শুরু করছি আজকের লেকচার। ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 3.3 এর লেকচার 3। লাস্ট লেকচারে আমরা 4-এর 1 নম্বর অঙ্ক করিয়েছিলাম। 4-এর 1 নম্বর অঙ্ক করিয়েছিলাম লাস্ট লেকচারে, এবং 4-এর 5 পর্যন্ত আমরা করতে দিয়েছিলাম। কথা না, 4-এর 1 নম্বর অঙ্ক আমরা করিয়েছিলাম, 4-এর 5 পর্যন্ত আমরা করতে দিয়েছিলাম। 4-এর 3, 4-এর 4, 4-এর 5 অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো অনেকবার পরীক্ষায় আসছে। এই চ্যাপ্টারের মধ্যে সর্বাধিকবার আসছে এই অঙ্কগুলাই। তাই আমি 4-এর 3, 4, 5 যেহেতু একই প্যাটার্নের অঙ্ক, আমি একটা অঙ্ক করাবো। আমি প্রিটি মাচ শিওর তুমি বাসায় করো নাই। হ্যাঁ, 4-এর 5 নাম্বারটাই আমি করাবো। ঠিক আছে, 4-এর 5 নাম্বারটাই আমি করাবো। খেয়াল করি 4-এর 5 শুরু করছি। মনে করি বিন্দুর নাম দিয়ে এ বিন্দু হচ্ছে t+1, 1, b 2t+1, 3 এবং c 2t+2, 2t। প্রদত্ত তিনটি বিন্দু, প্রদত্ত একটি ত্রিভুজের তিনটি বিন্দু। কেন এইখানে আমরা একটা ত্রিভুজের কথাটা কেন বলবো? কারণ আমার প্রশ্নের মধ্যেই উল্লেখ রয়েছে একটি ত্রিভুজের এটা 3টা বিন্দু। তাই আমরা লিখে ফেলবো একটি ত্রিভুজের 3টি বিন্দু। এখন আমাদের প্রশ্নে বলেছে ফার্স্ট অফ অল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ABC এর ক্ষেত্রফল হাফ t+1, 2t+1, 2t+2, 1, 3, 2t, 1, 1, 1। সো এখন আমাদের ডেফিনেটলি আমরা যেহেতু রাশি আছে সেহেতু আমরা অবশ্যই রো থেকে রো বিয়োগ করে 0 আনার চেষ্টা করব। সো আমরা রো 1 থেকে রো 2 বিয়োগ দিব এবং রো 2 থেকে রো 3 বিয়োগ দিব। তাহলে হাফ t+1 -2t -1, 2t+1 -2t -2, 2t+2, 1 - 3, 3 - 2t, 2t, 1 - 1, 1 - 1, 1 এবং সাইড নোট মাস্ট, অর্থাৎ রো 1 প্রাইমে আমরা আউটপুট রেখেছি, রো 1 থেকে রো 2 বিয়োগ দিয়েছি। ওকে, সো আমরা যেটা করতেছিলাম রো 1 থেকে রো 2 বিয়োগ করব এবং তারপরে রো 2 প্রাইম ইজ ইকুয়ালস টু রো 2 থেকে রো 3 বিয়োগ করব। তাহলে এখানে আমাদের হাফ, এখানে আমাদের -t, এখানে আমাদের -1, এখানে আমাদের 2t+2, এখানে আমাদের -2, এখানে আমাদের 3 - 2t, 2t, 0, 0, 1। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের 0, 0 চলে আসছে, যেখানে সেই কলাম বা রো এর সাপেক্ষে আমরা বিস্তৃতি করব অবশ্যই। তাহলে হাফ +1 এর সাপেক্ষে আমরা বিস্তৃতি করব এবং +1টা আমরা লিখব, রাইট নাকি লিখব না? লিখব। কেন লিখব এটা বুঝাইছি। সারিবাদ কলাম বাদ দিয়ে আমাদের কাছে থাকছে -t -1 -2 3 - 2t। আমরা ডাবল মডুলাস দিতে অভ্যস্ত না হলে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখবো। যদি মাইনাস আসে তাহলে আমরা আবার মডুলাস দিয়ে মাইনাসটাকে উইথড্র করব। আচ্ছা, তাহলে হাফ, এখানে আমাদের -3 + 2t অ্যান্ড দেন -2,
তাহলে আমরা এখানে পাচ্ছি হাফ 2t মাইনাস 5 বর্গ একক। আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছি। কেন? ও হ্যাঁ, রাইট 2t স্কোয়ার হবে। দেখো ভুল করছে, আমি এখানে -1 মনে করছি। আরও চেঞ্জ আসবে, এখানে আরও চেঞ্জ আসবে। এখানে -t, তাহলে তার সাথে যদি গুণ হয় তাহলে হাফ, এখানে -t এর সাথে গুণ হলে -3t প্লাস 2t স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে একটা সূত্রের মাইনাস। সো এটা দাঁড়াবে হাফ 2t স্কোয়ার -3t -2 বর্গ একক। এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। এখন প্রশ্ন মতে আমাদের কি বলছে? বলছে যে t = 2 অথবা t = -1/2 হলে বিন্দুগুলো সমরেখ হবে। তার মানে আমি যদি এখন এই জায়গায় t এর মান 2 অথবা t এর মান -1/2 বসাই, তাহলে এই পুরো রেজাল্টটা কী হবে? 0। পুরো রেজাল্টটা কী হয়ে যাবে? 0। কথাটা কি বুঝতে পারছি? তাহলে এখন আসি, t = 2 হলে, t = 2 হলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল = হাফ, সো 2 × 2 স্কোয়ার -3 × 2 -2, সো হাফ। এখানে 4 8 -6 -2, সো এখানে আমরা দেখতে পাচ্ছি কত? 8 - 8, তার মানে এখানে কত আসতেছে? 0। তাহলে এটা আমাদের অলরেডি শূন্য হয়ে গেল। তাহলে t = 2 এর কারণে আমার ক্ষেত্রফল কত আসলো? 0। ওকে, আবার t = -1/2 হলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল = হাফ 2 × -1/2 হোল স্কোয়ার -3 × -1/2 -2, সো হাফ 2 × 1/4 প্লাস 3/2 -2, সেখানে কাটাকাটি গেল, হাফ এখানে আসলো 1/2 প্লাস 3/2 -2। তাহলে এখন দেখো, এই যে দুইটা হাফ আর 3/2 যোগ করলে এখানে আসবে 4/2। 4/2 মানে হচ্ছে 2, 2 - 2 মানে হচ্ছে কত? 0। তার মানে এখানেও আলটিমেটলি কি আসতেছে? 0। তাহলে আমরা ফিনিশিং কি আসতে পারি? যেহেতু t = 2 এবং বা অথবা t = -1/2 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল 0 হয়। সুতরাং t = 2 অথবা t = -1/2 এর জন্য ABC বিন্দু তিনটি সমরেখ হবে। এটাই আমাদেরকে দেখাতে বলেছে বা প্রমাণ করতে বলেছে। সেটা ছিল আমাদের 4-এর 5 নাম্বার ম্যাথ। ওকে, এরপরেরটায় যাই। 4-এর 6, 3টা বিন্দু দেওয়া আছে এবং বলা আছে বিন্দুগুলো সমরেখ হলে দেখাও যে a + b = 0। ঠিক আছে, 3টা বিন্দু দেওয়া আছে এবং দেওয়ার পরে এটাও তোমাদের হুবহু এসএসসির বইয়ের অঙ্ক, এটা হায়ার ম্যাথের। 3টা বিন্দু দেওয়া আছে, 3টা বিন্দু দেওয়ার পরে বলছে যে এরা যদি সমরেখ হয় দেখাও যে a + b = 0। এটা তোমরা ঢাল দিয়ে করছো, এখন এটা আমরা ক্ষেত্রফল দিয়ে করব ডেফিনেটলি। আচ্ছা,
ফাইন। 4-এর 6 নাম্বার, চারের 6 নাম্বার। এখন প্রশ্নে আমাদেরকে বলেছে যে বিন্দু তিনটি সমরেখ, তাহলে ডেফিনেটলি বিন্দু তিনটি ত্রিভুজ না, মানে বিন্দু তিনটি ত্রিভুজ গঠন করতে পারে না। পারে? তাহলে আমি এখন মনে করি থেকে লিখবো এরা তিনটা ত্রিভুজের, মানে তিনটা বিন্দু শীর্ষবিন্দু। তার মানে তুমি কোন কথাটা লিখতেছো সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তুমি যেটা ত্রিভুজ না সেখানে লিখতেছো মনে করে এই তিনটা ত্রিভুজের শীর্ষবিন্দু। কথাটা কি বুঝাতে পারছি? সো লেখা যাবে না। সো 4-এর 6 নাম্বার, মনে করি বিন্দুগুলো হচ্ছে a, b, b, a এবং 1/a, 1/b প্রদত্ত তিনটি বিন্দু, প্রদত্ত তিনটি বিন্দু। এখন বলছে এরা সমরেখ, বলে দিছে কিনা? তাহলে যেহেতু বিন্দু তিনটি, প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ, সুতরাং এদের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস কত? 0। তাহলে যেহেতু প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ, সুতরাং হাফ a b 1/a, b a 1/b 1 1 1 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে? এখন এখান থেকে আমরা প্রমাণ করব a প্লাস b ইজ ইকুয়ালস টু 0, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। ওকে, তাহলে ফার্স্ট অফ অল হাফটাকে কি 0 কাছে নিয়ে যেতে পারি আর আরে গুণ করার কারণে? তাহলে প্রথম পর্যায়ে আমরা হাফটাকে ভ্যানিশ করে ফেললাম। এখন দেখতে পাচ্ছি আমরা রাশি রয়েছে, তার মানে রাশি যেহেতু রয়েছে আমরা এখন রো এর কাজটা করব, অর্থাৎ a মাইনাস বি, বি মাইনাস 1/a 1/a, বি মাইনাস a মাইনাস 1/b 1/b, 1 minus 1 1 minus 1 1 equals to 0. Side note, row 1 prime equals to row 1 minus row 2, row 2 prime, row 2 minus row 3. তাহলে a minus b, আর এখানে এটাকে আমরা লিখে ফেলি ab minus 1/a, লসাগু করে ফেললাম 1/a, b minus a, ab minus 1/b and 1/b 0 0 1 equals to 0. এখন আমরা এই যে প্লাস 1 তার সাপেক্ষে যদি বিস্তৃত করি তাহলে প্লাস 1 সারিবাদ কলাম বাদ দিলে a minus b, ab minus 1/a, b minus a, ab minus 1/b equals to 0. ঠিক আছে? এখন এই যেটা এইখানে যখনই আমি b মাইনাস a লিখলাম, এটাকে b মাইনাস a না লিখে আমি যদি মাইনাস কমন নিয়ে a মাইনাস b লিখি, সমস্যা আছে? বুঝতে পারছি? বলো, এটুকু পর্যন্ত কোনো কনফিউশন আছে? না। এখন আমরা যদি দেখি, এখন খেয়াল করো, এখন খেয়াল করি এই যে এখান থেকে ফার্স্ট রো বরাবর a মাইনাস b কমন যায়, যায়। সেকেন্ড রো বরাবর দেখো ab মাইনাস 1 কমন যায়, ইয়েস অর নো? সেকেন্ড রো বরাবর ab মাইনাস 1 কমন যায়, ফাইন। তাহলে আমরা এখান থেকে নিয়ে আসি a মাইনাস b কমন এবং ab মাইনাস 1 কমন। কমন নিলে আমাদের এটার চেহারাটা কীরকম হয়? 1 1/a মাইনাস 1 1/b ইকুয়ালস টু 0। ঠিক আছে? এখন প্রশ্নে দেখো একটা শর্ত দেয়া আছে, ab ইজ নট ইকুয়ালস টু 1, ab ইজ, তাহলে তুমি দেখো আমরা যদি এখন এই a মাইনাস b ইজ ইকুয়ালস টু 0 বসাই, তাহলে a ইজ ইকুয়ালস টু কী চলে আসে? b। ab মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0 বসাই, তাহলে ab এর মান কত চলে আসে? 1। তাহলে এই পার্টটা হবে না, এটা প্রশ্নে বলেই দিছে।
এটা প্রশ্নে বলে দিচ্ছে, অন্য প্রশ্নের জন্য এটা হইতেও পারে। কথাটা কি বুঝতে পারছে? তাহলে এটা নিয়ে আমরা কাজ করব না। আচ্ছা, যদিও আমাদের এখনো শেষ হয়নি, আগে আমাদের এইটার কাজ করতে হবে না? আচ্ছা, তাহলে এখন আমাদের a মাইনাস বি, এ বি মাইনাস 1 অ্যান্ড আর আর যদি গুণ করি তাহলে 1/b প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 1/a ইকুয়ালস টু 0। তাহলে দেখো a মাইনাস বি, এ বি মাইনাস 1 অ্যান্ড এখানে আমরা যদি লসাগু করি তাহলে দেখো a প্লাস বি ডিভাইডেড বাই এ বি ইজ ইকুয়ালস টু 0 পেলাম। ওকে, তাহলে এখন দেখো স্টেপ বাই স্টেপ দেখো। এখন বলো আমাদের এইখানে আমরা a মাইনাস বি ইজ ইকুয়ালস টু যদি 0 লিখি তাহলে a ইজ ইকুয়ালস টু বি চলে আসে না? a ইজ ইকুয়ালস টু বি চলে আসলে প্রবলেম আছে। কি প্রবলেম দেখো, এগুলো হচ্ছে আমার কন্ডিশনাল ব্যাপার। a ইজ ইকুয়ালস টু বি যদি চলে আসে তাহলে আমার যেটাকে প্রমাণ করতে বলছে a প্লাস বি ইজ ইকুয়ালস টু 0, তাহলে সেই জায়গায় এর জায়গায় আমি বি বসায়া আমি এরকম 2b ইজ ইকুয়ালস টু 0 প্রমাণ করে দিতে পারি না? কেন? এ আর বি যেহেতু সমান তাহলে এর জায়গায় আমি বি বসায় দিলাম, তাহলে সেখান থেকে বি ইজ ইকুয়ালস টু 0 হয়ে যায়। আবার সেম কেস আমি এভাবেও বলতে পারি 0 বা এ ইজ ইকুয়ালস টু 0 হয়ে যায়। কথাটা কি বুঝতে পারছে? তাই না? তাহলে আমার কি এ বি ইজ ইকুয়ালস টু 0 এইটা কি আর প্রমাণ করার সুযোগ থাকলো? কথাটা বুঝো। আর এ বি মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0 এটা তো নিতে পারবো না, এটা প্রশ্নই বলে দিছে। তাহলে আলটিমেটলি আমি নিতে পারবো কোন অংশটুকু? থার্ড অংশটুকু, a প্লাস বি ডিভাইডেড বাই এ বি ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে? আচ্ছা, বুঝতেছি কেন বাদ দিব, যেহেতু এখানে 3টা অংশ গুণ অবস্থায় আছে। স্বাভাবিকভাবেই প্রত্যেকটা অংশ সমান সমান কী লিখতে পারি আমরা? প্রত্যেকটা অংশ সমান সমান আমরা কী লিখতে পারি? 0। কিন্তু আমরা শূন্যটা কেন লিখবো না বাকিগুলা সম্বন্ধে, সেই জন্য আমরা এটা বললাম। সো আমরা সরাসরি বলতে পারি সুতরাং a প্লাস বি ডিভাইডেড বাই এ বি ইজ ইকুয়ালস টু 0, সুতরাং a প্লাস বি ইজ ইকুয়ালস টু 0। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। ক্লিয়ার অর নট? 4-এর 7 নম্বর প্রশ্নটা পড়ি। দেখো, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0 হলে প্রমাণ করো যে a স্কোয়ার কমা বিসি, বি স্কোয়ার কমা সিএ এবং সি স্কোয়ার কমা এবি বিন্দু তিনটি সমরেখ হবে যেখানে এ বি সি পরস্পর সমান হইতে পারবে না। সেম কোশ্চেন কিনা? আগের বার প্রমাণ করেছি a প্লাস বি সমান সমান 0, এবার প্রমাণ করতে হবে কি না, এই জায়গায় প্যাচটা লাগে। এখানে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0 প্রমাণ করতে বলে নাই। আমার কাছে কি বলছে? এইটা হলে এইটা সমরেখ হবে। তাহলে আমার দেয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। যেহেতু a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0 দেয়া আছে, তাহলে সেখানে আমরা শিখে আসছি 7.2-তে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু যদি আলফা হয়, পাই হয়, তাহলে আমরা a ইজ ইকুয়ালস টু পাই মাইনাস সামথিং, মানে পক্ষান্তর করে করে আমরা এরকম 4, 5টা 6টা সমীকরণ তৈরি করতে পারি এবং প্রয়োজন অনুযায়ী আমরা সেই সমীকরণ এখানে ব্যবহার করতে পারি। কথাটা কি বুঝাতে পারছি? ফাইন, তাহলে এটাও আমি দেখাবো। সো 4-এর 7 নম্বর, ফার্স্ট অফ অল দেয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো সমীকরণ তৈরি করে নিব। এরপরে আমাদের 3টা বিন্দু দেয়া আছে, a স্কোয়ার কমা বিসি, বি স্কোয়ার কমা সিএ এবং সি স্কোয়ার কমা এবি। মনে করি a স্কোয়ার, এইখানে আমরা কি এই a স্কোয়ার কমা বিসি এর কি কোনো নাম দিচ্ছি? মানে এই বিন্দুটার নাম a বা এই বিন্দুটার নাম বি, এমন কোনো নাম দিচ্ছি? তাহলে মনে করি কথাটাও লেখার দরকার নেই, কারণ এখানে আমরা কোনো কিছু ধরে নিচ্ছি না, তাহলে এটাও লেখার দরকার নেই। তাহলে আগের প্রশ্নটাতেও আমরা কি এরকম কোনো কিছু ধরে নিছিলাম না? তাহলে মনে করি কথাটা কেটে দেয়া আছে কথাটা লিখো। আগের অঙ্কটাতে মনে করি কথাটা কেটে দেয়া আছে কথাটা লিখো। আচ্ছা, দেয়া আছে এটা এবং a স্কোয়ার কমা বিসি, বি স্কোয়ার কমা সিএ এবং সি স্কোয়ার কমা এবি প্রদত্ত 3টি বিন্দু,
বিন্দু। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন বলছে কি এরা সমরেখ। a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0 হলে বিন্দু তিনটা কি হয়? সমরেখ। তাহলে আমরা তো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0 ধরছি, তাহলে এখন বলতে পারি যেহেতু বিন্দু তিনটি সমরেখ, যেহেতু প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ, সুতরাং হাফ a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বিসি সিএ এবি 1 1 1 ইকুয়ালস টু 0। বলো। ওকে ফাইন, ভালো কথা বলছো। এখানে বলছে কি সমরেখা প্রমাণ করতে বলছে। ওকে গট ইট। ঠিক আছে, তাহলে এই লাইনটা আমরা বসাইলাম না, দেখো ঠিক আছে আমার ভুল হয়েছে। তাহলে আমরা প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ এই লাইনটা আমরা বসাইলাম না, কারণ এটা আমার প্রমাণ করতে হবে। ফাইন, ওকে ঠিক আছে। কিন্তু আমরা এই তিনটা বিন্দু ধরে তার ক্ষেত্রফল তো বের করতে পারি, এটুক তো করতে পারি যে তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে জাস্ট এই কথাটা লিখো, এই জায়গায় এই কথাটা লিখবা, প্রদত্ত বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। প্রদত্ত বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখন আমরা কি করতে পারি? আমরা হাফ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার বিসি মাইনাস সিএ, সিএ মাইনাস এবি, এবি 1 মাইনাস 1 1 মাইনাস 1 1 রো 1 প্রাইম ইকুয়ালস টু রো 1 মাইনাস রো 2, রো 2 প্রাইম ইকুয়ালস টু রো 2 মাইনাস রো 3। সো হাফ, এখানে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, চক্রক্রমিক মনে আছে, সি স্কোয়ার, এবং এখান থেকে আমরা মাইনাস সি যদি কমন নেই a মাইনাস বি মাইনাস 0 শুধু 0, এখান থেকে যদি আমরা মাইনাস a কমন নেই তাহলে বি মাইনাস সি এবং এখানে 0, এখানে আমরা এ বি 1 পাচ্ছি। এখন আমরা প্লাস 1-এর সাপেক্ষে যদি বিস্তৃত করি তাহলে আমরা পাবো a প্লাস বি a মাইনাস বি, বি প্লাস সি বি মাইনাস সি, মাইনাস সি a মাইনাস বি মাইনাস a বি মাইনাস সি। তাহলে হাফ, এখন আমরা এখান থেকে a মাইনাস বি কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারি, বি মাইনাস সি কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারি। যদি বাইরে নিয়ে আসি তাহলে আমাদের কি কি রইল? আমাদের এখানে রইল a প্লাস বি এবং এখানে রইল আমাদের বি প্লাস সি, এখানে রইল আমাদের মাইনাস সি মাইনাস এ। দেন হাফ a মাইনাস বি, বি মাইনাস সি, আমরা যদি এখন আর গুণ করি তাহলে মাইনাস a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বিসি এবং প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা ফাইন। এখন পুরো চক্রক্রমিকের কাজ করতেছে কিনা? হাফ a মাইনাস বি, বি মাইনাস সি, অ্যান্ড এখন আমরা এটাকে যদি সাজাই, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বিসি মাইনাস এ বি, রিঅ্যারেঞ্জ করলাম, হাফ a মাইনাস বি, বি মাইনাস সি, সেকেন্ড ব্র্যাকেট, সি প্লাস এ, সি মাইনাস এ প্লাস বি, সি মাইনাস এ। ওকে, হাফ a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ কমন নিলে আমাদের কি চলে আসে? a প্লাস বি প্লাস সি। এখন a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু কত ধরতে বলছে? তাহলে এটা পুরোটা কি? 0।
বুঝতে পারছি? তার মানে পুরোটা অঙ্ক করাই 0, রাইট? তাহলে আমরা বলতে পারি এখানে যেহেতু a + b + c = 0, এটা আমরা বসালাম। আবার তাহলে আমরা বলতে পারি যেহেতু প্রদত্ত বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0, সুতরাং প্রদত্ত বিন্দুত্রয় সমরেখ। ঠিক আছে, ওকে, সাইন করে ফেলো। সো আমরা 4 শেষ করলাম, 5-এ যাই। 5-এ কি বলছে? 5-এর 1 অনেকবার পরীক্ষা আসছে, 5-এর 1 এবং 2 দুইটাই। দেখো কি বলছে, এবিসি ত্রিভুজের এ বি ও সি শীর্ষ 3টির স্থানাঙ্ক যথাক্রমে এত এত এত, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো বলে দিছে। তার মানে এইটুক কাজ তাকে করতে পারি, 3টা বিন্দু বলে দিছে, ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। বুঝতে পারছি? সহজ জিনিস। তাহলে এইটুক কাজ আগে করি। 5-এর 1 নম্বর, মনে করি এ, এখানে আমরা মনে করি কথাটা লিখবো না দেয়া আছে কথাটা লিখবো? দেয়া আছে কথাটা লিখবো। দেয়া আছে এ 5,6, বি -9,1 এবং সি -3,-1 একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু। একটি ত্রিভুজের 3টি শীর্ষ বিন্দু। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল হাফ 5 - 9 - 3 6 1 - 1 1 1 1। এখন কি আমার বিয়োগ করার দরকার আছে? না, সরাসরি বিস্তৃতি করলেই চলতেছে। সো হাফ 5 সারিবাদ কলমবাদ দিলে 1 - 1 1 1 -6, প্রথম সারির সাপেক্ষে আমি বিস্তৃত করছি, -6 সারিবাদ কলমবাদ দিলে -9 -3 1 1 অ্যান্ড +1 সারিবাদ কলমবাদ দিলে -9 -3 1 -1। তাহলে হাফ 5 1 + 1 -6 -9 + 3 +9 +3। তাহলে 5 × 2 -6 × -6 +12। তাহলে হাফ 10 + 36 +12, তাহলে 48 + 10 58, 58 ডিভাইডেড বাই 2 26, 29 বর্গ একক। এটা গেল একটা পার্ট। এরপরে কি বলছে? এটা প্রশ্ন করছি, কি বলছে? অঙ্কিত লম্ব কোত্থেকে কই? এ থেকে বিসি এর উপরে অঙ্কিত লম্ব। তাহলে এ থেকে বিসি এর উপরে অঙ্কিত, বিসি এর উপরে লম্বটা কোন জায়গায় আছে, কিভাবে আছে, তার মানে চিত্র যদি আঁকি আর কি। এই ধরো এ বি, কথার কথা এবিসি, তাহলে এ থেকে বিসি এর উপরে অঙ্কিত লম্ব, ফাইন, এই তো। তাহলে এই বিন্দুটা কোন বিন্দু?
কি দেখে ডিসাইড করবে এটা মধ্যবিন্দু? আন্দাজে বলে দিব এটা মধ্যবিন্দু। এখানে কি এরকম কিছু বলছে যে এই ত্রিভুজটা আমার কি বলে যে সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ? সমবাহু বা সমদ্বিবাহু ত্রিভুজ হলে শীর্ষবিন্দু এ থেকে অঙ্কিত লম্বটা অবশ্যই মধ্যবিন্দু হইতো, হ্যাঁ কি না? এরকম কি? ডেফিনেটলি না। আচ্ছা, তাহলে এখন এই জায়গায় কিন্তু মধ্যবিন্দু বলা নাই। তাহলে এখন দেখো আমরা কিসের ক্ষেত্রফল বের করছি? ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, হ্যাঁ কি না? বলো আমার কাছে বি বিন্দু আর সি বিন্দু আছে কিনা? স্থানাঙ্ক আছে? মনোযোগ দাও কথায়। বি বিন্দু সি বিন্দু আছে, তাহলে বিসি এর দূরত্ব বের করতে পারি, দৈর্ঘ্য বের করতে পারি, পারি। তাহলে আমরা কি জানি? ধরি এই লম্বটা এডি, আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইজ ইকুয়ালস টু 29, যেখান থেকে বিসি এর মানটা আমরা এখন নির্ণয় করব, এবং সেটার ওয়ে কি আছে কিনা আমাদের। তাহলে আমি যদি এখন ডি বিন্দুটাকে মধ্যবিন্দু ধরি, হবে? ডি বিন্দুকে মধ্যবিন্দু ধরার জন্য যা দরকার তার কোনো কিছু আছে এখানে নাই। কথা কি বুঝাতে পারছি? সো এইরকম ভুল করা যাবে না। তাহলে আমরা এখন ফার্স্ট অফ অল বিসি এর দৈর্ঘ্যটা বের করব। চিত্রটা এঁকে নাও, চিত্রটা রেফারেন্সের জন্য এঁকে রাখো খাতায়। আচ্ছা, এখন বিসি এর দৈর্ঘ্য বা বিসি এর দূরত্ব যেটাই বলি না কেন, ওকে, বিসি এর দৈর্ঘ্যটা হচ্ছে -3 + 9 হোল স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার উপরে রুট। সো এখানে আসতেছে 6 স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার। সো এখানে আসতেছে 36 + 4, তাহলে এখানে 40, তার মানে এখানে 2√10 একক। ঠিক আছে, এখন আমরা লিখব ধরি এ থেকে বিসি এর, এটার মুখটা চলতেই আছে, এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্ব এডি প্রশ্ন মতে হাফ ইন্টু ভূমি বিসি উচ্চতা এডি বা লম্ব এডি ইজ ইকুয়ালস টু 29। সো বিসি এর জায়গায় বসাচ্ছি 2√10, আর সাথে তো হাফ গুণ অবস্থায় আছে, ইন্টু এডি ইজ ইকুয়ালস টু 29। হাফ আর 2√10 এর 2 কাটাকাটি গেল, তাহলে এডি ইজ ইকুয়ালস টু 29/√10 লিখতে পারি। এবং যেহেতু আমরা জানি যে ভগ্নাংশের নিচে আমরা রুট রাখি না, তাহলে এটাকে আমাদের লিখতে হবে 29√10 ডিভাইডেড বাই 10। বুঝতে পারছি? এখন আমার এটা সাধারণত দশমিকে আমার নেওয়ার প্রয়োজন পড়বে না, এটাই আমাদের উত্তর হবে, এবং দশমিকে কখনোই নিব না। ঠিক আছে? আচ্ছা, বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল, দূরত্ব এগুলো কখনোই আমরা দশমিকে নিব না। দশমিকে নিলে কি হবে বলো? অ্যাকুরেট মান আসবে না। এবং আমরা যদি এখানে এই মানটাকেই ধরো, এই মানটাকে আমার ব্যবহার করা লাগতো, আমি দশমিকের পরে 1 ডিজিট বা 2 ডিজিট নিয়ে বাকিটা বাদ দিলাম, এই জায়গায় আমি কখনো পারফেক্ট অ্যান্সার পাবো? বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে 4-এর 1 নম্বর বুঝছি, সরি 5-এর 1 নম্বর, 5-এর 2 নম্বর পড়ি। এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টে দেয়া আছে। প্রশ্ন পড়ি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, ডান, এবং এর সাহায্যে বি থেকে সি এর উপরে অঙ্কিত লম্ব বের করতে বলছে। ঠিক আছে, তাইলে এইখানে আমরা বিসিকে ধরছিলাম ভূমি, এদিকে কি ধরছি? লম্ব। এখন আমরা সিএ হচ্ছে ভূমি আর বিডি হবে লম্ব। একটা বিন্দুর তো একটা নাম দিতে হবে, তাহলে বিডি হবে আমার লম্ব, সিএ হচ্ছে আমার কি? 2 মিনিট টাইম করে ফেলতো অঙ্কটা দ্রুত। ওকে, এর পরের অঙ্কটা দেখি। আমাদের 5 শেষ, রাইট? 6-এর 1, বেসিক্যালি 6-এর 1 নম্বর অঙ্ক আর 10-এর 1 নম্বর অঙ্ক, এই অঙ্ক দুইটা করলে আমাদের বেসিক্যালি এই চ্যাপ্টার থেকে আসার মতো সকল অঙ্ক শেষ। চ্যাপ্টার আমরা সবই শেষ করব, সবই অঙ্ক করব, বাট পরীক্ষা দেওয়ার জন্য বা
চ্যাপ্টারের এমসিকিউ সলভ করার জন্য যা কিছু দরকার আজকের ক্লাসেই শেষ। তারপরে আমাদের 1-2টা ক্লাস লাগবে, যেই ক্লাসে কথা বলতেছি আমি, যেই ক্লাসে আমি বাকি ম্যাথগুলো শেষ করাবো, বাদ দিব না। ওকে, এরপরে 6-এর 1 নাম্বার খেয়াল করি 6-এর 1। সো এখানে আমরা দেয়া আছে, কথাটা লিখতে পারি। দেয়া আছে A 3,5, B -3,3 এবং C -1, একটি ত্রিভুজের 3টি বিন্দু, একটি ত্রিভুজের 3টি বিন্দু। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদেরকে প্রশ্ন বলছে, পাশের রুমে বসো। প্রশ্ন কি বলছে দেখো, DEF এরা যথাক্রমে BC, CA এবং AB এর মধ্যবিন্দু। এখন আমাদের বলছে ABC এবং DEF এর ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখাও যে ABC এর ক্ষেত্রফল DEF এর ক্ষেত্রফলের 4 গুণ। তাহলে চিত্রটা বোঝার জন্য আঁকি। এই হচ্ছে আমাদের ABC ত্রিভুজ ABC, অ্যান্ড DEF র্যান্ডমলি আঁকলে হবে না। দেখো বলে দিছে ডি বিন্দু কার মধ্যবিন্দু? BC। আচ্ছা, তারপরে ই বিন্দু AC, CA, ওকে, অ্যান্ড F বিন্দু হচ্ছে AB এর মধ্যবিন্দু। তাহলে এখন আমাদের DEF ত্রিভুজটা হচ্ছে এইটা। তাহলে ABC 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, DEF এর স্থানাঙ্ক বের করতে হবে না? তাহলে DEF কারা? সবগুলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র জানি তো? ফাইন, তার মানে লিখবো এখন এখানে D, E এবং F যথাক্রমে BC, CA এবং AB এর মধ্যবিন্দু হওয়ায় ডি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে B আর C এর মধ্যবিন্দু, তাহলে -3 -1/2, 3 -1/2, অর্থাৎ x এর সাথে x এর যোগ, y এর সাথে y এর যোগ বাই 2। আচ্ছা, ই বিন্দুর স্থানাঙ্ক করতে গেলে আমরা ইকুইভ্যালেন্ট দেই। ই বিন্দু হচ্ছে AC, তাহলে 3 -1/2, 5 -1/2। F AB 3 -3/2, 5 + 3/2। আচ্ছা, পাশেই লিখে ফেলি। এখানে আসতেছে -4/2, তাহলে -2, এখানে 2/2, তার মানে 1। দেন এখানে আসতেছে 2/2 মানে 1, অ্যান্ড এখানে 2, এখানে আমাদের 0, অ্যান্ড এখানে আমাদের 8/2, দ্যাট মিনস 4। দেখো ঠিক আছে কিনা? ঠিক আছে, তাহলে এখন কি করব? সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল। আচ্ছা, সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ 3 -3 -1, 5 3 -1 1 1 1। আচ্ছা, তাহলে হাফ, তাহলে 3 3 -1 1 1, -5 -3 -1 1 1, +1 -3 -1 3 -1। আচ্ছা, হাফ 3 3 + 1, -5 -3 + 1 +3 + 3,
হাফ 3 ইন্টু 4 মাইনাস 5 ইন্টু মাইনাস 2 প্লাস 6, সো হাফ 12 প্লাস 10 প্লাস 6, সো 28 বাই হাফ, তার মানে হচ্ছে এখানে 14 বর্গ একক। এটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। কি কথা বলেন শুনি। আবার ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল হাফ, তাহলে ডিএফ এ আছে হচ্ছে -2 1 0 1 2 4 1 1 1, সো হাফ -2। দেখেন এখানে -2 এর সাপেক্ষে প্রথমে আসতেছে, যদি আমি প্রথম সারি নেই 2 4 1 1, দেন -1 পরেরটা সূত্রের কারণে আসছে 1 0 1 1, তারপরেরটা +1 1 0 2 4, তাহলে হাফ -2 2 -4 -1 1 -0 প্লাস 4 -0, সো হাফ এখানে আসতেছে -2 দ্যাট মিনস 4 -1 প্লাস 4, তার মানে এখানে আসতেছে কত 8 -1 7, তার মানে হাফ বা 7/2 বর্গ একক। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখতে পারি, সুতরাং খেয়াল করি, সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এ বি সি, বা আমরা এবিসি লিখব না, আমরা ত্রিভুজ ডিবিসি লিখি, ডিএফ এর ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু পাচ্ছি 7/2, হ্যাঁ কি না? তাহলে এই 7/2 এর সাথে আমি এখন কত গুণ করলে এটা পাবো 14, 4, হ্যাঁ কি না? তার মানে আমি যদি এখন 7/2 আমাকে গুণ করতে হবে কোথায়? দুই পাশেই 4 গুণ ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল 7/2 ইন্টু 4, তাহলে 4 ইন্টু ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু 14, সুতরাং 4 ইন্টু ডিএফ এর ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। বুঝতে পারলাম? সো এই চ্যাপ্টারের বেসিক যেগুলো অঙ্ক আসার মতো সেগুলো কিন্তু এটার সাথে সাথে শেষ। আর দুইটা অঙ্ক আছে 8 নাম্বার এবং 10-এর 1 নাম্বার। ঠিক আছে, সো নেক্সট দুইটা ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। সো আপনাদের নোটস অ্যান্ড এমসিকিউ প্রিপারেশন শুরু করে দেন। আজকে এতটুকুই।